itel P55 প্লাস 14,490 টাকার এই ফোনটি রিসেন্টলি রিলিজ হলো বাংলাদেশের বাজারে, যেটা দেখতে বেশ কিউট, বেশ সলিড আর বেশ প্রিমিয়াম। এই ফোনে রয়েছে খুবই ইন্টারেস্টিং কিছু ব্যাপার, যেমন ভেগান লেদার ব্যাগ, 45 ওয়াট চার্জার, 8GB অ্যাকচুয়াল র্যাম এবং হিউজ 256GB ইন্টারনাল স্টোরেজ। গেমারদের জন্য আরো রয়েছে জাইরোস্কোপ সেন্সর এবং সেই সঙ্গে অনেক জিনিস কিন্তু এতে নাই ভাই। আমরা টু দা পয়েন্টে কথা বলি, এই জন্য আমাদের নাম ঠিক টু দা পয়েন্ট। সো সময় এসেছে আমাদের মতামত দেওয়ার। শুড ইউ বাই দিস অর নট? ও হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব বাটনে একটা টোকা দিয়ে ভিডিও শুরু করে দিন। ডিজাইন নিয়ে সবার আগে আলাপ করি ভাই। সলিড লুক, ইউনিক ডিজাইন, এরকম ডিজাইন এর আগে আমি খুব একটা দেখি নাই। এর ব্যাক পার্টে ভেগান লেদার ব্যবহার করার কারণে বেশ ভালো গ্রিপ পাওয়া যাবে হাতে, এবং এর ফলে ব্যাক কভার ছাড়াও কিন্তু ব্যবহার করা যাবে, কারণ এতে হাতের ছাপ খুব একটা লেগে থাকে না। তবে ভাই এটার ফ্রেমটা আমার কাছে অনেক চিপ লাগলো। এই গ্লসি ফিনিশ না দিয়ে এখানে যদি ম্যাট ফিনিশ দিত তাহলে কিন্তু দেখতে আরো অনেক সুন্দর লাগতো। তবে পোর্টস এন্ড বাটনস এর মধ্যে আমি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা অনেক মিস করছি। ফোনটার ওজন কিন্তু খুব বেশি না, আর এর যে থিকনেস সেটা কিন্তু যথেষ্ট কমের দিকেই রয়েছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে কম দামি ফোনগুলোর ডিজাইন দেখে এখন আর বোঝার উপায় নাই যে এটা কম দামি নাকি বেশি দামি। এতে HD+ IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, নাথিং স্পেশাল। এই বাজেটের ফোনগুলোতে এরকম ডিসপ্লে আমরা দেখি। 90 হার্জ আছে, কিন্তু 90 হার্জ কে ভাই আমি স্পেশাল ফিচার আর বলতে পারতেছি না ভাই। প্রথমত 90 হার্জ HD+ ডিসপ্লে তো খুব একটা কাজে আসে না, আর দ্বিতীয়ত এটা একেবারে কমন হয়ে গেছে, মানে 8-9 হাজার টাকা দামের ফোনেও আমরা দেখতেছি এখন। তবে এটা ডিসেন্ট একটা ডিসপ্লে। কমপ্লেনের মধ্যে শুধুমাত্র ব্রাইটনেস ইস্যু খেয়াল করেছি, মানে বিশেষ করে আউটডোরে গেলে একটু স্ট্রাগল করতে হতে পারে আপনাকে, ইনডোরে খুব একটা কমপ্লেন আপনি করতে পারবেন না। অনেকে এই বাজেটে ডিউড অফ নচ দেয়, কিন্তু তারা 5 হোল দিয়েছে, যেটা সাইজ একটু ছোট হলে আরো ভালো লাগতো। এবং বেজেলের কথা যদি বলি, বেজেল কিন্তু ভাই বেশ মোটাই আছে, বিশেষ করে নিচের দিকের বেজেলটা আরেকটু কম হওয়া উচিত ছিল। মানে আমরা যতই কম দামি বলি না কেন ভাই, 15,000 টাকা প্রায় এটার দাম। সো 15,000 টাকা কিন্তু খুব একটা কমও না। সুতরাং 15,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে যেরকম আমরা এক্সপেক্ট করি, বেজেলটা থেকে সেরকম আমার কাছে অন্তত মনে হয় নাই। এনিওয়ে, এটার টাচ রেসপন্সিভনেস খুব একটা খারাপ না, পাশাপাশি কোনো কালার শিফটিং ইস্যু আমরা খেয়াল করিনি। এটার ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল। ইউনি এসওসি T606, এটা হচ্ছে আইটেলের 5 নাম্বার ফোন যেটা আমরা রিভিউ করতেছি ওই একই চিপসেট দিয়ে। এখন আমরা জানি যে এই ফোনে আইটেল অনেক ভালো কিছু অফার করতেছে, কম দামি ফোনে সাধারণত এরকম দেখা যায় না। বাট চিপসেটের জায়গায় আমার মনে হয় আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল এখানে। ইউনিএসএসে দিছে ঠিক আছে, আমার আপত্তি নাই, ভালোই করতেছে ইদানিং, কিন্তু 606 না দিয়ে যদি 616 দেওয়া হতো অথবা কমপক্ষে 612 দেওয়া হতো তাহলে খুব ভালো একটা ব্যাপার হতো। এনিওয়ে, 8GB অ্যাকচুয়াল র্যাম পেয়ে যাবেন, সেই সঙ্গে রয়েছে 256GB UFS 2.2 স্টোরেজ, আর আউট অফ দ্য বক্স সফটওয়্যার পেয়ে যাবেন Android 13, সেই সঙ্গে রয়েছে আইটেলের নিজস্ব UI এর 13 ভার্সন। UI ঠিকঠাক আছে, খুব বেশি ব্লটওয়্যার নাই, বেশ লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে তারা, তবে একটু গরিব লাগে, এইটাই একটা সমস্যা, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। আপডেট সম্পর্কিত আসলে অফিসিয়াল কোনো ইনফরমেশন আমরা পাইলাম না, মানে কত বছর পর্যন্ত আপডেট পাওয়া যাবে, ঠিকঠাক মতো সিকিউরিটি প্যাচ আপডেটগুলো আসবে কিনা। আমি আশা করবো এবং আইটেলের কাছে অনুরোধ করবো আপডেটের ব্যাপারটা যেন খুব গুরুত্ব দেওয়া হয়। পারফরমেন্সের কথা যদি বলি, যেহেতু 8GB র্যাম আছে, ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। ডেইলি ড্রাইভিং একটা ডিভাইস হিসেবে এটা ঠিকঠাক পারফর্ম করবে। আমরা যতদিন এই ফোনটা অপারেট করেছি খুব একটা সমস্যার মধ্যে পড়ি নাই। ওভারঅল দাম বিবেচনায় ডিসেন্ট একটা পারফরমেন্স এর কাছ থেকে পাওয়া যাবে। তবে র্যাম ম্যানেজমেন্টটা আর একটু ইমপ্রুভ করা দরকার ছিল বলে আমার কাছে মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ডের কোনো অ্যাপ যদি খানিক পরে আপনি ওপেন করেন, দেখবেন যে শুরু থেকে লোড হচ্ছে, ব্যাপারটা বেশ কষ্টদায়ক। এনিওয়ে, এই ফোনটা তো গেমারদের জন্য না, সেটা আপনারা অলরেডি সবাই জানেন। তারপরও টুকটাক কিছু গেম আপনারা খেলতে পারবেন, যেমন ফ্রি ফায়ার গেমটা ঠিকঠাক মতো চলবে, যদিও কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ আপনাকে করে নিতে হবে। আর অন্যান্য সাধারণ যে সমস্ত গেম আমরা নর্মালি সবসময় খেলে থাকি, সেই সমস্ত গেম খেলতে কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না। অলরাইট, তো পারফরমেন্সের কথা যেটা আমি সংক্ষেপে বলতে পারি সেটা হচ্ছে দিস ইজ গুড বাট নট দ্য বেস্ট। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে, আর একটা সেন্সর দিয়ে রেখেছে জাস্ট একটু জায়গাটা সুন্দর দেখানোর জন্য। আর সামনে তারা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ছবির কোয়ালিটি ওকে টাইপের, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না। এরকম দামের ফোনে যেমনটা হওয়া থাকে তার চাইতে একটু খারাপ। এক্সপোজার কন্ট্রোলিং এ একটু গন্ডগোল আছে। ডাইনামিক রেঞ্জ আসলে খুব একটা ভালো খেয়াল করি নাই আমরা। তবে ছবিতে ডিটেল আমরা অনেক পেয়েছি, যদিও মাঝে মাঝে কিছু ছবিতে দেখলাম যে প্রচুর নয়েজ জেনারেট করে ফেলে শার্পনেস বাড়াতে গিয়ে। আর একটা ব্যাপার খেয়াল করেছি, কালারগুলো মাঝে মাঝে একটু বেশি স্যাচুরেটেড করে ফেলে, এই জন্য একটু অ্যাবনর্মাল লাগতে পারে কিছু লাইটিং কন্ডিশনে। বাট আপনি যদি বুঝে শুনে ছবি তোলেন এবং দক্ষ হাতে ছবি তোলেন তাহলে ভালো আউটপুট পেতে পারেন, বিশেষ করে দিনের আলোতে। আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশন অথবা রাতের আলোতে ছবি তুলে খুব একটা সুবিধা করতে পারবেন না এটা দিয়ে। আর আমরা এটা দিয়ে বেশ কিছু পোর্ট্রেট ফটোগ্রাফি করেছি, আউটপুট মোটামুটি পেয়েছি। মানে এজ ডিটেকশন করতে গিয়ে মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, আবার কিছু কন্ডিশনে দেখেছি ঠিকঠাক মতো কাজ করেছে। বাট এটা সেলফি ফটোগ্রাফি আবার বেশ ভালোই ছিল বলতে হবে। মাত্র 8 মেগাপিক্সেল হলেও এটার আউটপুট যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে আমাদের কাছে। ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps, আর এটা যে স্টেবিলাইজেশন খুব একটা ভালো না, এবং সেটা আমরা আশাও করি নাই। এই ফোনটার আরেকটা চমক হচ্ছে এর চার্জিং স্পিড। 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং
বক্সের মধ্যে চার্জারও দিয়ে দেওয়া হয়েছে। মাত্র আধা ঘন্টায় আপনি 60 থেকে 70% পর্যন্ত চার্জ করতে পারবেন। দাম হিসেবে এটাই সবচাইতে কম দামি ফোন যেখানে 45 ওয়াটের চার্জিং স্পিড পাওয়া যাবে। যাদের ফোন খুব দ্রুত চার্জ দেওয়া দরকার হয় তাদের খুব কাজে আসবে এই সিস্টেমটা। আর ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো, 6 থেকে 7 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন ইজিলি। সিঙ্গেল চার্জে সারাদিন আপনি এই ফোনটা অনায়াসে চালাতে পারবেন। আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের সঙ্গে ইন্টিগ্রেট করা হয়েছে, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে আমার কাছে, কোনো ইস্যু নাই। লাউড স্পিকার নিয়ে একটু ইস্যু খেয়াল করেছি। প্রথমত আমি আসলে আশা করেছিলাম এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হবে, সেটা দেওয়া হয় নাই। পাশাপাশি এটার লাউডনেস একটু কম মনে হলো আমার কাছে। তারপরে আবার ফুল ভলিউমে গান শুনতে গেলে দেখবেন যে একটু ডিস্টর্ট করা শুরু করে। ওভারঅল আরেকটু বেটার কোয়ালিটি আমি প্রত্যাশা করেছিলাম। নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে খুব একটা ইস্যু আমরা খেয়াল করি নাই। ওয়াইফাই সিগন্যাল, ডেটা কানেক্টিভিটি সব ঠিকঠাক মতো কাজ করেছে। আচ্ছা, এই ফোনটা তাহলে কাদের জন্য? আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক। বেসিক্যালি যাদের খুবই সুন্দর ডিজাইনের একটা ফোন দরকার, খুবই শক্তপোক্ত একটা ফোন দরকার যে খুব সহজে নষ্ট হবে না, তাদের জন্য এই ফোনটা অনায়াসে রিকমেন্ড করা যায়। বাট আপনি যদি এমন ফোন চান যে আপনি অল্প টাকা ইনভেস্ট করবেন, খুবই ভালো পারফর্ম করা দরকার এবং গেমিং টেমিংও করবেন মাঝে মাঝে, তাইলে ভাই এই ফোনটা আপনার নেওয়া মনে হয় না ঠিক হবে। আপনার কাছে এই ফোনটা কেমন লাগলো, কোন দিকে একটু কমতি মনে হলো, একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আপনার কমেন্ট পড়ে আমাদের আরো অনেক ভাই ব্রাদাররা উপকৃত হতে পারে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।